চলছে দিল্লি দখলের লড়াই। দিল্লির মসনদে বসবে কে, কাকে বেছে নেবে জনতা জনার্দন, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই চলছে ভোট উৎসব। ভোট উৎসবের আজ ষষ্ঠী অর্থাৎ ষষ্ঠ দফার নির্বাচন। রাজ্যের 8 কেন্দ্র তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে চলছে ভোট গ্রহণ। কেমন হচ্ছে সেই বঙ্গের ভোট, সারাদিন কি কি ছবি উঠে এলো, সেই নিয়েই আজ কথা বলবো আমরা। নমস্কার, আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন কৌশিক দেব, বিজেপির তরফ থেকে রয়েছেন মাধব দাস এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সত্যজিৎ পাল। কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায় না। এবার আর কোনো উলু খাগড়া নয়, প্রাণ যেতে বসেছিল খোদ ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর। ছবিটা একবার দেখাবো। ঝাড়গ্রামের যে ছবিটা সেটা একবার দেখাতে বলবো পিসিআরকে। একেবারে রণক্ষেত্রের ছবি আমরা দেখেছি আজ ঝাড়গ্রামে, রণক্ষেত্র ঝাড়গ্রাম, এবং এই ভোটের ষষ্ঠ দফাতে যে ছবি আজ ঝাড়গ্রামে দেখা গেছে তা কিন্তু একেবারেই নজিরবিহীন একটা ছবি আমরা বলতে পারি। কিছুক্ষণের মধ্যেই সেই ছবি দেখাবো আপনাদের, কিন্তু তার আগে জানিয়ে রাখি আজকে ঝাড়গ্রামে যে দৃশ্য দেখেছে সারা বঙ্গবাসী, সেই দৃশ্য কার্যত নজিরবিহীন আমরা বলতে পারি। এই যে প্রথম দফা, দ্বিতীয় দফা পেরিয়ে আজ ষষ্ঠ দফার নির্বাচন, সেই ষষ্ঠ দফার নির্বাচনে যে ছবি ঝাড়গ্রাম থেকে উঠে এসেছে তা কিন্তু একেবারেই নজিরবিহীন ছবি। সেখানে বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ির ওপর হামলার অভিযোগ, সেখানে আক্রান্ত খোদ বিজেপি প্রার্থী। ইট বৃষ্টি হয়, বিক্ষোভ, ভাঙচুর, কার্যত ধুমধুমার পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি ঝাড়গ্রামে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীকেও কিন্তু মারধর করা হয় বলে অভিযোগ। ছবিটা দেখাচ্ছি আপনাদের, ঝাড়গ্রামের ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখছেন যে ঠিক কিভাবে ইট বৃষ্টি হচ্ছে, কিভাবে পাথর এসে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙচুর করা হয়েছে প্রণত টুডুর গাড়ি, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। রণক্ষেত্র ঝাড়গ্রাম, সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। ভাঙচুর করা হয়েছে বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রাণ বাঁচাতে একেবারে প্রাণ ভয়ে পালিয়ে যেতে হচ্ছে বিজেপি প্রার্থীকে। আর এখানেই আমার প্রশ্ন, এই প্রশ্ন নিয়েই আমি যাব বিজেপির কাছে। মাধববাবু, আপনার কাছে যে সাধারণ মানুষই যেখানে ভোট দিতে যায় তাদের কাছে তো নিরাপত্তা রক্ষী থাকে না। নিরাপত্তা রক্ষীরা কোনো রকমে বাঁচিয়ে নিয়ে এসেছেন প্রণত টুডুকে, আর সাধারণ মানুষের কাছে তো নিরাপত্তা রক্ষীরা থাকে না। তাহলে তারা কিভাবে নির্বিঘ্নে নির্ভয়ে ভোটটা দেবে? দেখুন, এটা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গ তৃণমূল 2011-তে এসছে, তারপরে আমরা অনেক ইতিহাস, যেটা আপনি বলছেন নজিরবিহীন, এটা আমি একদমই নজিরবিহীন বলবো না, কারণ এর আগে অসংখ্য জায়গায় এইরকম ঘটনা ঘটেছে। আজকে যেটা হলো পুরুলিয়ায়, আমাদের খোদ প্রার্থী আমাদের প্রণত টুডু, আমরা সেই দুপুরের আগে থেকে ঘটনাটা ঘটেছে আমরা দেখেছি। উনি প্রার্থী হলেন ঝাড়গ্রামের। তো এটা না, আমি শুধু বলতে চাচ্ছি যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, এই নির্বাচনে অসংখ্য বুথে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, যেটা সব বুথে হয়তো কি মানে সংবাদ মাধ্যম গিয়ে পৌঁছাতে পারে না, ফলে অনেক খবর চাপা পড়ে যায়। নেহাত আজকের যে ঘটনাটা, এই ঘটনার প্রার্থী ছিলেন, বেরিয়ে এসছে, কিন্তু আসলে পশ্চিমবঙ্গের নির্বাচন মানে হলো রক্তপাত। আজকে দেখুন যে এই ঘটনাটা ঘটেছে, তার সঙ্গে কিন্তু ভারতবর্ষের আরও অনেকগুলো রাজ্যে কিন্তু নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু এখনও পর্যন্ত এইরকম কোনো ঘটনা কিন্তু আমরা এখনও কোনো সংবাদ মাধ্যমে দেখিনি। কাজে এটা নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গে এটা নতুন কিছু নয়, এটা বিজেপি তৃণমূলের একদম কালচার। মানে আসবো মাধববাবু, আপনার কাছে আসবো। কৌশিকবাবু, উনি যেটা বললেন যে বঙ্গে ভোট মানেই রক্তপাত, ভারতের অন্যান্য আর কোনো জায়গায় হচ্ছে না, বাংলাতেই হচ্ছে, কেন, কি বলবেন? দেখুন, আমি প্রথমে এই কথাটাই আগে, আজকের যে ঘটনাটা আছে সেটা আমি একটু বলে নিই। যতটুকু দেখবেন আপনার খবরটা ঘটেছিল তখন হয়তো সম্ভবত বেলা 1টা থেকে 1:30 বাজে, ঠিক সেই সময়তে এই ঘটনাটা ঘটলো। বিষয়টা কি ছিল, যেখানটাতে আমাদের তৃণমূল কংগ্রেসের যেখানে একটা বুথ করা হয়েছিল, ছুটি করা হয় যেটাকে আমরা বলি, বুথ ক্যাম্প অফিস, ভোটের আগে
ভোটের দিন আর কি নির্বাচন কমিশনের নিয়ম মেনেই করা হয়। তো এই প্রণববাবু ইনি কী করেছেন, বারবার করে গিয়ে ওইখানে ক্যাম্প, তখন খাওয়া দাওয়া করছে আমাদের কর্মীরা, বারবার করে সেখানে গিয়ে উত্তক্ত করছে তাদেরকে, সেখানে তোমরা এখানে কী করছো এই করছো, তাদেরকে ধমকাধমকি শুরু করেছে, যার একটা প্রতিক্রিয়া হচ্ছে এই প্রতিফলনটা আমরা এখানে দেখতে পেলাম। এটা হয়তো না হলেই ভালো হতো, কিন্তু যে ফার্স্ট যে উস্কানিমূলক কথাবার্তা সেটা তিনি কিন্তু শুরু করেছে। পরবর্তীতে দেখলাম যখন ওনার প্রতি একটা মানুষের প্রতিরোধ গড়ে উঠলো, সেই সময়তে উনি বারবার করে টিভিতে স্টেটমেন্ট দিচ্ছে যে কতগুলো রোহিঙ্গা এখানে এরকম ঝামেলা করেছে, কতগুলো রোহিঙ্গা এখানটাতে ইয়ে করেছে। তো আজকে রোহিঙ্গা ওখানে ঢুকে গেল, তিনি রোহিঙ্গাকে কেমন করে তিনি আইডেন্টিফাই করলেন? আর যদি রোহিঙ্গা ওখানে ঢুকে গিয়েই থাকে তাহলে পরে তিনি ওই এলাকার মানুষ, তো তিনি কতবার প্রশাসনকে অবজেকশন জানিয়েছেন যে এখানে রোহিঙ্গারা বসবাস করছে, তারা বৈধ নাগরিক কি নাগরিক না, বা তাদের কি পরিচয়পত্র, সেটা জন্য প্রশাসনের কাছে একবারও জাননি। আমরা যে প্রশ্নটা নিয়ে গেছিলাম আপনার কাছে যে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়, আরেকটা প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? যেদিনকে প্রথম নির্বাচন কমিশনের ফার্স্ট বেঞ্চ এখানে মিটিং করতে আসছিল, তারা বলেছিল যে সুরক্ষিতভাবে ভোট কী করে করাতে হয় সেটা আমরা জানি, সেই ভোটটা আমরা করিয়ে নেব। যার ফলে আমরা দেখলাম তারা বিভিন্ন ধরনের আইসিএসপিকে চেঞ্জ করেছে, বিভিন্ন আধিকারিকদেরকে তারা চেঞ্জ করেছে। তো আজকে যদি ভোটের কোথাও যদি কোনো গন্ডগোল হয়ে থাকে, তো তার দায়ভার তো নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন যে কেন আজকে এরকম ধরনের ঘটনা ঘটছে। কোনো ঘটনাই আমরা কাঙ্ক্ষিত বলছি না, কোনো একটা খারাপ ঘটনাকে কাঙ্ক্ষিত নয়, কিন্তু সেই বলেছেন যে ওখানে রিগিং হচ্ছিল, সকাল থেকে রিগিং হচ্ছিল, তিনি বারবার কিউআরটির সাহায্য চেয়েছেন, প্রশাসনের সাহায্য চেয়েছেন, কিন্তু পাননি। এর দায়টা কে? কিউআর কি এসে পৌঁছায় নাই, তার দায়ভার নির্বাচন কমিশনের। সেটা তৃণমূল কংগ্রেস পাঠাবে না ওখানে, কারণ নির্বাচন কমিশন কিউআর কিভাবে কন্ট্রোল করছে, এই সেনাবাহিনীকে কন্ট্রোল করছে তারা। সত্যজিৎ যেমনটা কৌশিক বাবু বললেন, এর দায় নির্বাচন কমিশনের, কি বলবেন? অবশ্যই কমিশনের, দেখো জনগণকে সুরক্ষা হোক বা প্রার্থীকে সুরক্ষা, দায়িত্ব কমিশনেরই। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্যই কিন্তু আধা সামরিক বাহিনী মোতায়েন করা, যেমন বিপুল পরিমাণে বাংলায় মোতায়েন করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এর দায় কমিশনকে নিতে হবে। কিন্তু যেটা শাসক দল, রাজ্যের শাসক দল ক্ষমতায়, তাদেরও তো তাদের সংগঠন ব্যাপক পরিমাণে, তো সুতরাং প্রার্থী এই আক্রান্ত, এটা খুব দুঃখজনক। উনি যেটা বললেন যে এর দায়, যে বিশৃঙ্খলার দায় কমিশনকে নিতে হবে, এটা সত্যি। কিন্তু শাসক দলের তো কিছু দায়িত্ব পড়ে। প্রার্থী আক্রান্ত হচ্ছেন, জনগণ আক্রান্ত হচ্ছে, তাহলে মানুষের নিরাপত্তাটা কোথায়? এর দায়িত্ব শাসক দলকে অবশ্যই নিতে হবে। মাধববাবু, কৌশিক বাবু কমিশনকে দুষলেন, পাশাপাশি বললেন তৃণমূল নয় রোহিঙ্গারা ঝামেলা করেছে, কি বলবেন? দেখুন, মানে আমি বলিনি, কিন্তু ওরা দেখুন একটা কথা বলি, প্রার্থীর কথাটা হলো আজকের যে ঘটনাটা, এই ঘটনা আমি তো আগেই বলে নিয়েছি যে আজকের যে ঘটনাটা নতুন কিছু নয়। 2011 থেকে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে আমাদের বিজেপির গড়ে 50টা করে মানুষ মারা গেছেন। অর্থাৎ তৃণমূলের কাছে আমাদের মানুষগুলো মারা গেছেন গড়ে 50 জন করে, আমি একটা মোটামুটি হিসাব দিলাম। তো কাজেই যেটা আমি বলতে চেয়েছি যে দেখুন, নির্বাচন কমিশন, হ্যাঁ, যেহেতু এই নির্বাচনটা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, সঙ্গে সঙ্গে আমরা তো জনগণ, আমাদেরও তো একটা দায়িত্ব থাকে এই নির্বাচনটা কিভাবে সুষ্ঠু সুন্দরভাবে করা যায়, সেটার দায় কিন্তু জনগণেরও, কিন্তু একদম টোটাল আমরা অস্বীকার করতে পারি না। কাজে দেখুন, এত বৃহৎ বড় একটা জায়গায় নির্বাচন হচ্ছে, সেখানে সর্বক্ষেত্রে সবসময় নির্বাচন কমিশনের যে সেখানে পুলিশ থাকে, সেটা হয়তো সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না। এখন কথা হলো, একটা বাংলায় একটা কথা আছে, শয়তানের সঙ্গে ভগবানও পারেন না। অর্থাৎ এই তৃণমূল যেভাবে প্রত্যেকটা নির্বাচনে যেই ভূমিকাগুলো পালন করছে, এইখানটা নির্বাচন কমিশন যদি আজকে আরও অসংখ্য যদি সেন্ট্রাল ফোর্স পাঠাতেন, তবু এই ঘটনাটা ঘটতো। কাজে নির্বাচন কমিশনকে বলে লাভ নেই, প্রথমে বলতে হবে তৃণমূলের যেটা বরাবর তৃণমূল যা করে থাকে, তাদের যে কালচারটা, সেটা তো তারা ধরে রাখবেই, এটাই স্বাভাবিক। প্রণব টুডু তিনি কি জানিয়েছেন ট্রাইব টিভি বাংলাকে একবার শোনাবো। हम जाए ना जी, हमारे सिक्योरिटी सब लोग आए हैं, सब लोग आए हैं। हमें कांच भेঙে দিয়েছে, গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, এবং হচ্ছে যে শুধু গাড়ির কাঁচ না, দেখুন গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, মাথা আমার ইট লেগেছে, এখানে ব্যথা করছে আমার, ঠিক আছে, এবং হচ্ছে যে এই ওরা শুরু করেছে, ঠিক আছে। এটা তো সব শোনা কথা, তো এটা তো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমার জানা নেই। তবে যদি হয়ে থাকে তাহলে এটা তো আমাদের প্রশাসন আছে, সংবেদনশীল প্রশাসন আছে, ওনারা অবশ্যই এই ব্যাপারটা সহানুভূতি সহকারে দেখবেন। এই ঘটনা কি নিন্দা করছেন আপনি? হ্যাঁ, অবশ্যই নিন্দনীয়, কারণ যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের
ভোট হচ্ছে সব জায়গায় শান্তিপূর্ণ হবে, সেখানে এই সমস্ত ঘটনা কিন্তু নিন্দনীয় ঘটনা। না, সেটা বলতে পারছি না, এটা তারা করেছে সেটা আমার জানা নেই। না, হতে পারে, এটা তো তদন্ত সাবিকা প্রশাসন দেখছেন, তারপরে সমস্ত কিছু সত্য মিথ্যা কতটা কী হয়েছে সেটা জানা যাবে পরে। কৌশিকবাবু, বাইট দুটো শুনলাম আমরা, একটা কালীপদ সরেনের বাইট এবং আরেকটা প্রণব টুডুর বাইট। যিনি তৃণমূল প্রার্থী তিনিও কিন্তু জোরের সঙ্গে বলতে পারলেন না যে তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তাহলে কি কোথাও একটা সাংগঠনিক অভাব রয়েছে? পাশাপাশি আরও যে প্রশ্নটা করব, যেটা মাধববাবু বলেছেন যে শয়তানের সঙ্গে ভগবানও পারে না, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু প্রতিটি নির্বাচনে বারংবার হিংসার ঘটনা ঘটাচ্ছে, এই অভিযোগটা তুললেন মাধববাবু, কি বলবেন? কিন্তু তারা, মাধববাবুকে আমরা বলি, গতবারই তারা কুৎসা করেছে আমাদের নামে। আমরা 2021-এও আমরা দেখেছি, ইসবার 200 পার, এই ধরনের বিভিন্ন রকম স্লোগান দিয়েছে, কিন্তু সেই স্লোগানটা বাস্তবায়িত হয়নি। মানুষের রায়, আরে নির্বাচন কমিশনের উপর তো ভরসা রাখতে হবে। নির্বাচন কমিশনকে যদি আপনি ভরসা রাখেন, সেই ভরসা রাখার পরে নির্বাচন কমিশন যদি কোথাও ফেল করে যায়, কোনো ঘটনাকে আমি দুঃখজনক বলছি, কিন্তু একটা কারো মাথায় আঘাত হোক কি কোনো মৃত্যু হোক, কোনো একটা লাঠিচার্জ হোক, সবটাই দুঃখজনক ঘটনা। আমরা কিন্তু সেটাকে সমর্থন করছি না যে কেউ একটা কোনো ঘটনা ঘটুক, কিন্তু দেখতে হবে সেই ঘটনার নেপথ্যে কী আছে। আজকে এইখানে বারবার করে আমি তো বলছি যে খবরটা আমরা পেলাম আমাদের দলীয় স্তর থেকে, যে আজকে এই প্রণববাবু বারবার করে ওইখানে তাদের যে আমাদের যে বুথের চটিতে গিয়ে বারবার করে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন, তারই একটা রিপারকাশন এখানে হয়েছে। কিন্তু ওই যেটা আমাদের কালীপদ সরেনবাবু যেটা বলে, সেটা ঘটনা সত্যি কথা, ঠিকই কথা, যে কোনো ঘটনাটাই আমরা সমর্থন করছি না, এটা ঠিকই কথা। কিন্তু বারবার করে আমি বলবো যে নির্বাচন কমিশনকে এই যে লাঠি যদি আজকে তার উপর যদি কোনো আঘাত এসে থাকে, সেটা নির্বাচন কমিশনকে তার দাঁড়ভায় কিন্তু চলবে না, নির্বাচন কমিশন তার দাঁড়ভার নিতেই হবে, কারণ এই ভোটটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন দ্বারাই পরিচালিত হচ্ছে। একেবারে মাধববাবু যিনি যেটা বললেন, উনি যে নির্বাচন কমিশনকে দায় নিতে হবে, কিউআরটি সময় মতো পৌঁছায়নি, তিনি সকাল থেকে বারবার কিউআরটির সাহায্য প্রার্থনা করেছেন, তারপরেও কিউআরটি পৌঁছায়নি, তিনি রিগিংয়ের অভিযোগ তুলেছেন। পাশাপাশি নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছেন কৌশিকবাবু এবং রাজনৈতিক মহলও, কি বলবেন? আমি কিন্তু একটু আগে বলছি যে যেহেতু নির্বাচন কমিশন করছেন, কাজে তাদের দায় থাকে। কিন্তু এখন প্রশ্নটা হলো আমার সেই একই কথা, যে কেউ যদি শয়তানি করে, কেউ যদি কাউকে মারতে চায়, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের যে সেন্ট্রাল ফোর্স, সেটা দিয়েও কিন্তু সম্ভব নয়। কারণ নির্বাচনটা কিন্তু কোনো একটা ছোট্ট একটা জায়গায় হচ্ছে না, বৃহৎ জায়গা। আজকে অনেকগুলো লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে এবং সেখানে সেন্ট্রাল ফোর্সও কিন্তু অন্যান্য লোকসভার যে নির্বাচনগুলো হলো সেখানে কিন্তু সংখ্যা বাড়িয়েছেন কিন্তু নির্বাচন কমিশন। কিন্তু সেটা কি সম্ভব হয়েছে আটকানোটা? আজকে যে আমাদের যে বিজেপির যে প্রার্থী আজকে আক্রান্ত হয়েছেন এবং যথেষ্টভাবে আক্রান্ত, ওনার মাথায়ও আঘাত, এবং আপনাদের জানিয়ে রাখি যে কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ানও কিন্তু আক্রান্ত হয়েছেন, তার মাথা ফেটে রক্ত পড়ছে, কিন্তু আমরা দেখি। কাজেই দেখুন, এইবার নির্বাচন কমিশনের সেন্ট্রাল ফোর্স পাহারা দিচ্ছেন, দূর থেকে ইট দিয়ে মাথায় লাগিয়ে দিয়েছেন, কি করবেন এবার বলুন? একটাই কথা, যে আসলে তৃণমূলের পায়ের নিচে মাটি আস্তে আস্তে একদমই সরে যাচ্ছে। আমি বলছি ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে, সরে যাচ্ছে। আমরা গত লোকসভা নির্বাচনে আমরা 18টা আসন পেয়েছিলাম, এবার আমরা 25-এর উপরে যাব। আমাদের খুব বিশ্বাস, ব্যক্তিগতভাবে আমি বলছি, এই সরকারটা খুব সম্ভবত 6 মাসের আগেই পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই ভয়ের কারণেই তারা এই ধরনের আচরণ, দায়িত্ব নিয়ে বলছি। এখনো যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, তাহলে তৃণমূলকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে হবে, এবং শুধু বিদায় নয়, আসবো মাধববাবু, সত্যজিৎ বাবু যেমনটা বললেন মাধববাবু, যে 6 মাসের মধ্যে সরকার পড়ে যেতে পারে, সেই ভয় এইসব কার্যকলাপ। আর এই যে তৃণমূলের এইসব কার্যকলাপ, মানলাম যে নির্বাচন কমিশনের দায়, এই যে কার্যকলাপ, তাদের পেছনে মদত তো রয়েছে কারণ না কারণ, সেই বিষয়ে কি বলবেন? প্রথমে মাধববাবুর কথার উত্তরটা বলি যে এটা লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন নয়। তখন রাজ্য সরকার তো গঠন হয় বিধানসভা ভোটের ভিত্তিতে। যদি বিধানসভা ভোটে হতো তাহলে নয় সরকারের বদলে একটা ব্যাপার ছিল, কিন্তু লোকসভা ভোটের পরে কি করে সরকার বদল হবে তার ব্যাখ্যা উনি দেবেন। কিন্তু যেটা প্রশ্ন, যেটা হচ্ছে রাজ্যে যে 8টা কেন্দ্রে লোকসভা নির্বাচন হচ্ছে, তার মধ্যে দেখো প্রত্যেকটি কেন্দ্রে যদি আমরা বলি, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কাঁথি, তমলুক, প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু অশান্তির ছবি বারবার সামনে আসছে, যেটা কিন্তু বাংলার বাইরে কিন্তু নেই। এর প্রশ্নটা অবশ্যই তৃণমূলের দিকেই যাবে।
তার কারণ দেখো হিরণ আক্রান্ত হয়েছে ঘাটালে এই হিরণকে যেতে দেওয়া হয়নি, কেশপুরে আটকে দেওয়া হয়েছে। এই কেশপুরকেই একসময় বামফ্রন্টের আমলে বলা। আমরা প্রসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা ঘাটাল প্রসঙ্গে আসবো। তোমার কাছে যে প্রশ্নটা নিয়ে আমি গেছিলাম যে নির্বাচন কমিশনের দায় মেনে নিচ্ছে, কিন্তু এই যে তৃণমূলের হিংসার ছবিটা একেবারে প্রার্থীকে আক্রমণ করছে, কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করছে, এর পেছনে মদত কার? না দেখো, শাসক দলের যে বলি এবারে লোকসভা নির্বাচনে শাসক দল এর আগে আমরা ইডি সিবিআই আক্রান্ত হওয়ার ছবিও কিন্তু দেখতে পেয়েছি। খুব স্ট্র্যাটেজি করেই এগোচ্ছে। তার কারণ আমরা দেখেছি যদি পূর্ব বর্ধমান দিলীপ ঘোষ যেখানে প্রার্থী, সেখানে কিন্তু মন্তেশ্বরে কিন্তু অশান্তি হয়েছিল। আসানসোলে যাও, সেখানে প্রার্থী অশান্তি কিন্তু হয়েছিল তোমার পাণ্ডবেশ্বরে। তো স্বাভাবিকভাবেই শাসক দল কিন্তু একটি লোকসভা কেন্দ্রের একটা বিধানসভা কেন্দ্র ধরে যে বড় একটা মার্জিন বহরমপুরের ভরতপুরে কিন্তু টার্গেট করেছিল। উঠে এসেছিলো যে ওখান থেকে প্রচুর ছাপ্পা ভোট হয়েছে, বিপুল রিগিং হয়েছে। তো এই যে একটা করে বিধানসভা কেন্দ্রকে টার্গেট করা, তার মধ্যেই পড়েছে কিন্তু এই ঘাটালের কেশপুর, যেখানে হিরণ আক্রান্ত হয়েছেন, হিরণ গাড়ি থামিয়ে দেওয়া হয়েছিল, ঠিক একই রকমভাবে এই প্রণোদ টুডু আটকে। তো স্বাভাবিকভাবেই এই যে স্ট্র্যাটেজি, কিন্তু এই যে শাসক দলের সংগঠন যদি দেখি বিরোধীদের তুলনায় সংগঠনের দিক থেকে অনেকটা মজবুত, অনেকটা শক্তিশালী তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমনকি পৌরসভা বেশিরভাগই শাসক দলের পক্ষে। তো কি এমন কিসের প্রয়োজন পড়লো যে এই অশান্তি প্রার্থীকে আক্রান্ত আসবো? কৌশিক বাবু, আপনার কাছে আরো একটা যে প্রশ্ন নিয়ে যাব, এই ঘটনার উপরেই বেশ করে আমি বলছি, প্রণোদ টুডুর গাড়ি যেমন ভাঙচুর করা হয়েছে, তেমনি কিন্তু সাংবাদিকদের, সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, সেই ছবিও আমরা দেখতে পেয়েছি। সাংবাদিকদের গাড়ি, সংবাদ মাধ্যমের গাড়ি কেন ভাঙচুর করা হলো? যাতে এই তৃণমূলের দাদাগিরি বাইরে না বেরিয়ে আসে সেই জন্য? সাংবাদিকদের গাড়ি তৃণমূল কংগ্রেস ভেঙেছে, এই অভিযোগটা তো যদিও করছেন আপনি থেকে শুনলাম। বিজেপি প্রার্থীর গাড়ি নিশ্চয়ই বিজেপির লোকজন ভাঙবে না? না, বিজেপি প্রার্থীর গাড়ি কে ভেঙেছে বা কী ব্যাপার সেটা তো অন্য প্রসঙ্গ হলো। আপনি সাংবাদিকদের কথাটা যেহেতু বললেন, মানে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আর সাংবাদিকদের গাড়ি ভাঙো এই প্রজেক্ট কবে নিল বা কখন নিল সেটা আমি কিন্তু শুনিনি। সেটা হচ্ছে সেপারেট কোশ্চেন। আরেকটা কথা যেটা আমি বারবার করে বলে আসার চেষ্টা করছি, যে আজকে তো আমাদের দেবাংশু অভিযোগ করেছে, নন্দীগ্রামে 2-3টে বুথে তারা রিগিং করেছে, বিজেপি রিগিং করেছে। সেই ব্যর্থতাও কিন্তু নিতে হবে নির্বাচন কমিশনকে। যেমন যদি তৃণমূল কংগ্রেস করে অন্যায় করে থাকে, তার দায়ভার যেমন ওদেরকে নিতে হবে, বিজেপির অন্যায়টাকেও কিন্তু দায়ভার নিতে হবে নির্বাচন কমিশনকে। আমার কথাটা হচ্ছে সেই জায়গাতে নয়, কথাটা হচ্ছে কি 1 মাস আগে থেকে দেখুন, ভোট ডিক্লেয়ার হওয়ার আগে কোনো রাজ্যে এত সেন্ট্রাল বাহিনীকে ডিপ্লয়েড করা হয়নি যা পশ্চিমবঙ্গে করা হয়েছিল। দুর্গ বানিয়ে দেওয়া হলো গোটা পশ্চিমবঙ্গটাকে। উদ্দেশ্যটা কী ছিল তাদের? যে না, একেবারে খুব শান্তিপূর্ণ ভোট হবে বা কোনো রকম কোনো অশান্তি হবে না, তারা সমাজে। কৌশিকবাবু, আপনি খুব সুন্দরভাবে ঝাড়গ্রামের সমর্থনে একেবারে দেবাংশু ছাপ্পা ভোটের ভিডিওটার কথা বললেন। আমি সেই ভিডিওটা একবার দেখাতে বলবো। ছাপ্পা ভোটের ভিডিওর যেটা দেবাংশু শেয়ার করেছিলেন, সেই ছবিটা একবার দেখাতে বলবো। নন্দীগ্রামের ছাপ্পার ভিডিও এটি, এমনটাই দাবি করে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার তরফেই পোস্ট করা হয়। এমনকি দেবাংশু তিনিও এই পোস্ট শেয়ার করেন। কিন্তু এই ভিডিও দেখে আপনাদের হয়তো রাগ হচ্ছে, বিজেপির ওপর রাগ হচ্ছে, একটু মনে হতেই পারে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, ইভিএম এর সামনে বেশ কিছুজন গিয়ে একসাথে ভোট দিচ্ছে, কিন্তু এই ভিডিও একেবারেই ফেক। নির্বাচন কমিশন আজ সে কথা জানিয়ে দিয়েছে। আচ্ছা, আপনার কাছে যাব মাধববাবু, যে জায়গাটা নন্দীগ্রাম এই হিসাবেই কিন্তু শেয়ার করা হয়েছে। নন্দীগ্রাম বলেই কি, প্রেস্টিজ ইস্যু বলেই কি এই ফেক ভিডিও উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের তরফে শেয়ার করা হলো? কি বলবেন? দেখুন, আমি আগেই বলেছি যে তৃণমূল জেনে গেছে তাদের পায়ের নিচের মাটি প্রায় সরেই গেছে। কাজেই এরা কখন কি করবেন এ বোধহয় সাধারণ মানুষের বোঝার ক্ষমতার বাইরে। কাজেই আপনারা জানেন, শুধু এই আজকের যে খবরটা, এটাই শুধু মিথ্যা খবর পোস্ট করেছেন তা নয়। আপনারা জানেন সন্দেশখালি থেকেও নতুন করে অনেক ভিডিও বানিয়ে তারা মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। কাজে জনগণ জেনে ফেলেছে তৃণমূলের চরিত্র, তৃণমূল কি করতে চায়, তারা কিভাবে ক্ষমতায় থাকতে চায়, সেটা বাংলার জনগণ কেন সারা পৃথিবীর জনগণ জেনে গেছেন। একটা নির্বাচন ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব, যেখানে মানুষ নির্দ্বিধায় ভোট দেবে, এটাই তো হওয়া স্বাভাবিক ব্যাপার।
কিন্তু সেখানে রক্তপাত, সেখানে প্রার্থীবাদ যাচ্ছে না। আর আপনি একটা এটা তো সাধারণ ব্যাপার, এই যে যেই আমরা যেই ভিডিওটা দেখছি, এটা একটা সাধারণ, যদি তর্কের খাতিরে ধরেও নেই আমরা যে এখানে ছাপ্পা ভোট হচ্ছে, কিন্তু এখানে কোনো কিছু প্রমাণ নেই যে এটা বিজেপি করছে, কারণ বিজেপি এই ধরনের আচরণ কখনোই পছন্দ করে না। এটা আসলে তৃণমূলের একদম কালচারের মধ্যে পড়েছে, কারণ তারা ছাপ্পা করে, ছাপ্পা দেয়, কাজে তাদের কাছে এই ধরনের ভিডিও থাকাটাই একদমই স্বাভাবিক ব্যাপার, নতুন কিছু নয় এটা। কৌশিকবাবু, মাধববাবু বলছেন যে তৃণমূলের কালচার ছাপ্পা ভোট দেয়া, কি বলবেন? না, এটা তো বিজেপির পক্ষ থেকে ওনারা সে বলতেই পারে যে তৃণমূলের কালচার, এবং আমরা অন্যান্য রাজ্যতেও আমরা দেখেছি, চণ্ডীগড়েও আমরা দেখেছি কদিন আগে এনাদের কর্পোরেশনের যেভাবে ভোট হলো, তাদের চেয়ারম্যান নির্বাচিত হলো, বিভিন্ন জায়গাতে বিজেপি এই খেলা অনেক পুরনো খেলা, বিজেপি জানে। সুতরাং তাদের কাছে চোরের বন পুলিশ ওরকম মনে হতেই পারে, কিন্তু আজকে আমাদের কথা হচ্ছে যে শুধুমাত্র এই ভিডিওটাকে দেখে বলে নয়, এর জায়গায় স্পেসিফিক কিছু অভিযোগ আমাদের করেছে, দেবাংশুদা করেছে। তো সেই জায়গাতে নিশ্চয়ই বলবো নির্বাচন কমিশনকে সেই জায়গাটা সজাগ থাকার জন্য, যে আগামী দিন যাতে সেই ঘটনাগুলো না ঘটে, সেটা অবশ্যই তো আমাদের। এই যে ছাপ্পার একটা ভিডিও পোস্ট করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে এবং দেবাংশুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে, সত্যজিৎ, ভোটারদের উপর কতটা প্রভাব পড়বে? না দেখো, এটা এক কথায় বলবো, রাজনীতি যদি বলি একটা অপরিণত একটা রাজনীতি। তার কারণ এর আগে আমরা দেখেছি রেখা পাত্রকে বিজেপি যখন প্রার্থী ঘোষণা করে, উনি যে স্বাস্থ্যসাথীর পান, তো সেটা কিন্তু দেবাংশু কিন্তু ফেসবুকে পোস্ট করেছিল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল, যারা কিন্তু প্রচুর সমালোচনা হয়েছিল যে একজন সাধারণ মানুষ তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ফোন নাম্বার কী করে জনসমক্ষে সেগুলো করতে পারে। এরপর দেখো সন্দেশখালী যে কাণ্ড, সেটা নিয়েও যে ভিডিওগুলো তৈরি হয়েছে তা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেশখালী যে অত্যাচারের যে ছবি সামনে এসছে, ওই সামান্য ভিডিও তৈরি করে কিন্তু এগুলো ধামাচাপা দেওয়া যাবে না, এটা সম্ভব নয় কখনোই। তখন এই দেবাংশুর আজকের পোস্ট ঠিক একই রকমভাবে এরকম পোস্ট করে, যেহেতু লোকসভা নির্বাচন চলছে আর পুরনো একটা ভিডিও কোনো ফেক না দিলেই ভালো কথা দেবাংশু, বরঞ্চ এটা আরও নেগেটিভ যেতে পারে তৃণমূলের পক্ষে। আচ্ছা, এই যে ভিডিও শেয়ার করলো কৌশিকবাবু, যে ভিডিও শেয়ার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে, এই বিষয়ে কি বলবেন? ভিডিওটা তো ভুয়ো বলে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে কি করে বলো, তাদের একটু তদন্ত করে দেখা দরকার ছিল যে আদৌ এটা ফেক না এটা সঠিক। নির্বাচন কমিশন যখন বলছে নিশ্চয়ই তদন্ত করে দেখেই জানিয়েছে, কারণ সকাল থেকে ভিডিওটা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। আমরা তো দেখলাম কিছুদিন আগে যে ভোট সংখ্যা বেড়েছিল, নির্বাচন কমিশন ঘোষণা করেছিল, তার 6-7 দিন পরে দেখলাম 6% ভোট বেড়ে গেল। তো নির্বাচন কমিশন এক এক সময় এক এক কথা বলছে, তাদের দায় দায়িত্বটা নিয়ে তো আমরা খুব কনফিউশনে আছি। সুতরাং শুধু এই জায়গাটা, আমি শুধু এই ভিডিওটার কথা বলছি না, কিন্তু শুধু ভিডিও বাদেও স্পেসিফিক দেবাংশ অভিযোগ করেছে যে বিভিন্ন কিছু কিছু জায়গাতে বিজেপি তারা ভোট লুট করার চেষ্টা করেছে। শুধুমাত্র আজকের তারিখে দেখুন আপনি কি শুধু এই নির্বাচন কমিশনের কথা আমরা কি বলবো, বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যেমন উনি একটা কথা বললেন, বিজেপি বন্ধু আমাদের একটা কথা বললেন যে তৃণমূলের একটা কালচার, তৃণমূলের একটা সংস্কৃতি। কিন্তু আমি আজকে বলবো, ভোটের আগে হঠাৎ করে একটা মেরুকরণ করার চেষ্টা করে কোনো একটা সামাজিক বা সোশ্যাল সার্ভিস যারা করেন, সেই সামাজিক যারা অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, তাদেরকে দিয়ে মতামত দেওয়ানোর এখানে বিজেপির কী প্রোগ্রাম ছিল, সেটা তো উচিত হয়নি আজকে বেলডাঙ্গার যে ঘটনাটা ঘটেছে। সুতরাং আমরা চাইছি যে আগামী দিন সুস্থভাবে নির্বাচন হোক, সব ধর্ম মিলে আমরা সবাই মিলে চলি, এটাই আমাদের কাছে কাম্য। একেবারে সত্যজিৎ, যে অভিযোগটা উনি তুললেন যে একটা মেরুকরণের চেষ্টা হচ্ছে, কি বলবেন? দেখো, যদি আমরা পিছনে যেতে হবে, কারণ কার্তিক মহারাজকে প্রথম আক্রমণ কিন্তু মুখ্যমন্ত্রী করেছিলেন, উনি কিন্তু কোনো বিবৃতি দেননি এটা নিয়ে। তো যার ফলেই কিন্তু বিশেষ করে ভারত সেবাশ্রম যদি বলি, তারা বেরিয়ে আসে। তো এটা আমি বলবো যে এবার একটু ঘাটালের দিকে নজর রাখা যাক। ঝাড়গ্রামে যেমন অশান্তির ছবিটা আজকে আমরা দেখেছি, তেমনই অশান্তির ছবি আমরা দেখেছি ঘাটালের কেশপুরেও। ঘাটালের কেশপুরের যে অশান্তির ছবিটা সেটা একবার দেখাতে বলবো। ঘাটালের কেশপুরের যে অশান্তির ছবি, সেই ছবিটা একবার দেখাতে বলবো। আমরা যেমন ঝাড়গ্রামে আজকে যেমন দেখেছি ইট বৃষ্টির ছবি, বিক্ষোভের ছবি, যে ছবি আমরা দেখেছি, তেমনই একটা অশান্তির পরিবেশ আমরা দেখতে পেয়েছি কেশপুরে, ঘাটালের কেশপুরে। সেখানে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী হিরণ। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, যে কেশপুরের যে বিক্ষোভের ছবিটা দেখতে পাচ্ছেন, রাস্তার মধ্যে একেবারে আগুন জ্বালিয়ে লাঠি সোটা নিয়ে কিন্তু একেবারে অশান্তকর পরিবেশ তৈরির চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কখনো কেন্দ্রীয় বাহিনী, কখনো পুলিশ, তো কখনো তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন
করছেন বিজেপির তারকা প্রার্থী। পাল্টা ভোটের সকাল থেকে কেশপুরের উত্তপ্ত থাকার যাবতীয় দায় হিরণের উপরেই চাপিয়েছেন তৃণমূল প্রার্থী দেব আর হিরণের যে বাইকটা সেটা একটু শোনাতে বলবো। সারা রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেরিয়েছি, কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাই। সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন। আর আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দপুর থানার ওসি সানি, এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। কালকে কেশপুর আনন্দপুর খালি বোমের বৃষ্টি হচ্ছিল এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে, ধমকেছে। এবং আজকে সকালে যে রিপোর্ট নেন, আমি আপনাকে এক্স্যাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না। প্রত্যেক বুথে বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে, কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই, বার করে দিয়ে তারা তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে এবং অর্ধেক জায়গায় আমাদের এখনও পোলিং এজেন্ট বুঝতে পারে। মানে এটা কি গণতন্ত্র আমি জানি না, ভারতবর্ষের কি গণতান্ত্রিক ব্যাপার আমি বুঝে উঠতে পারলাম না। এরকম পঞ্চায়েত ভোটেতেও হয়নি, পঞ্চায়েত ভোটেতেও এরকম কোনো নির্বাচন আমরা দেখিনি। নির্বাচন কমিশন কি করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। আমাদের কর্মীদের সারা রাত ধরে আটকনা, সারা রাত জুড়ে আমরা সেই কর্মীদেরকে সাহস জুগিয়েছি, এছাড়া আমাদের কাছে কিছু করার নেই। আমার সঙ্গে কি করছে, কি খবর করো জ্বলছে এখন, কি বলবো? উনি কাল থেকে যেভাবে কেশপুরের পিছনে পড়েছেন, যখনই বক্তৃতাটা কিন্তু তখন কেশপুর হয়েছে। এখন কেশপুরে যদি সন্ত্রাস হয়ে থাকে তো উনি নিজের কথাবার্তার মধ্যে সন্ত্রাসটা বাড়াচ্ছেন। মানে আমি যতই শান্তিপূর্ণ, আমি তো যাচ্ছি, দেখতেই তো পাচ্ছেন, আপনারা আমার সঙ্গে ঘুরছেন এবং আমরা এই এমন জায়গায় গেছি যেখানে বিজেপি বুথ মানে লিডে আছে বা যেখানে বিজেপি খুব ভালো হোল্ডে আছে, কিন্তু আমাকে থেকে কোনো বিক্ষোভ দেখা যাচ্ছে। মানুষ যেভাবে ব্যবহার করবে সেভাবে তো রিটার্ন পাবে। উনি যেভাবে কেশপুরকে গত 3 মাস ধরে আক্রমণ করে গেছেন, যেভাবে কথাবার্তা বলে গেছেন, এবং কালকে রাত্রে উনি কেশপুরে ছিলেন, টাকা বিলিয়েছেন, যেটা আমরা বলেছি কালকে, এবং সকাল থেকেই কেশপুর কখনো পুলিশকে চমকাচ্ছেন, সিআরপিএফ কে চমকাচ্ছেন, কখনো মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। আমার মনে হয় কি উনি ইচ্ছে করেই সন্ত্রাসটাকে বাড়াচ্ছেন তার কথাবার্তার মাধ্যমে। ঘাটালের তৃণমূল প্রার্থী দেব এবং বিজেপি প্রার্থী হিরণ দুজনের বাইটি শোনালাম আপনাদের। প্রথমেই যে হিরণ যে কথাটা বললেন যে কেন্দ্রীয় বাহিনী কোনো কাজ করছে না, দায়িত্ব নিয়ে তৃণমূলকে জেতাবার কাজ করছে, যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মাধববাবু আপনারা এত লাফালাফি করেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে শান্তিপূর্ণ ভোট হবে, সেই কেন্দ্রীয় বাহিনীর ওপরই দোষ চাপালেন আপনাদেরই প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। কি বলবেন? হিরণদা কিন্তু খুব সকালবেলায় এই বিবৃতিটা দিয়েছেন যে আমরা সেন্ট্রাল ফোর্স দেখতে পাচ্ছি না। এখন উনি একদম কার্যতই একদম সঠিক কথা বলেছেন। কারণটা হলো যে যেখানটায় গিয়ে আমি দেখলাম যে প্রার্থী নিজে বাধাপ্রাপ্ত হচ্ছেন, অথচ সেখানে সেন্ট্রাল ফোর্স নেই, আমি দেখতে পেলাম না, তো স্বভাবতই তো এই কথাটা আসবে, সেন্ট্রাল ফোর্স কোথায় লুকিয়ে আছেন। আমি আবারও বলছি কথাটা, আগে একবার বলেছি যে বৃহৎ জায়গায় যখন ভোট হয় তখন হয়তো যারা এই দায়িত্বে আছেন সব জায়গায় হয়তো সব জায়গায় সেই সমানভাবে মেনটেন্স করাটা সম্ভব হয় না। দেখুন, আজকে আমরা এইখানটা স্টুডিওতে বসে হয়তো আলোচনা করছি, এমনও কোনো প্রত্যন্ত গ্রামে ভোট হচ্ছে যেখানটায় যারা ভোট নিতে যান, যে সমস্ত ভোট কর্মীরা যারা নিতে যান, সেটা তো কতটা কষ্টদায়ক সেটা আমরা ভোট নিতে যাই আমরা বুঝতে পারি, যেখানে হয়তো মিডিয়া গিয়ে সেখানে পৌঁছানোটা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি শুধু বলতে চাচ্ছি যে আজকে আমরা যে টিভির পর্দায় যা দেখছি এটা শুধু আপনাদের এটা একটা খণ্ড অংশ, এটা না, আসলে এটা বৃহৎ অসংখ্য জায়গায় এই রকম ঘটনা। প্রার্থী হিরণদা একদম ঠিক কথা বলেছেন, ওনার কথা ঠিক, যেখানটায় উনি বাধাপ্রাপ্ত হচ্ছেন তো কাজেই সেখানে সেন্ট্রাল ফোর্স নেই, এটা বলাটা তো স্বাভাবিক ব্যাপার, একদম এটার মধ্যে দ্বিমত থাকার কোনো প্রশ্ন ওঠে না। তবে অ্যাক্টিভ, অনেক বেশি অ্যাক্টিভ থাকা উচিত ছিল নির্বাচন কমিশনের সেন্ট্রাল ফোর্সকে, সেটা ছিল না। আরেকটা কথা হলো, সবসময় নির্বাচন কমিশনের সেন্ট্রাল ফোর্স থাকতেই হবে তার তো কোনো মানে নেই। ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র, এখানে জনগণ স্বাধীনভাবে ভোট দেবে, এইখানে মারপিটের তো কোনো প্রশ্ন ওঠে না। ওই ঘুরে ফিরে একটাই কথা, পায়ের তলায় মাটি নেই, যা খুশি তারা তাই করতে পারছে, তাই করছে। আজকে হিরণদা আক্রান্ত হলেন, বাধাপ্রাপ্ত হলেন, আমাদের
টুডুবাবু আক্রান্ত হলেন, এইটা না শুধু, ওনারা তো প্রার্থী, এছাড়াও যে ওই যে বললাম প্রত্যন্ত গ্রামে যে সমস্ত এজেন্ট আমাদের থাকে, বিজেপির যে এজেন্টগুলো থাকে, তাদেরকে মারধর চর থাপ্পড় দিয়েও বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, যেটা খবর আসে না, সব খবরগুলো আসে না। কৌশিকবাবু, মাধববাবু যেটা বলছেন, বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী, একদিকে আমরা যেমন দেখলাম হিরণ চট্টোপাধ্যায়কে বাধা দেওয়া হচ্ছে, অন্যদিকে আমরা দেখলাম প্রণব টুডু তার গাড়িতে হামলা হচ্ছে, কোথাও আমরা দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, বারবার বিজেপি প্রার্থী বিজেপি কর্মীদের উপর এই আক্রমণ নেমে আসছে। তাহলে কি সত্যি তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে? না, সেরকম তো একদমই তো নয়। একটু আমি বলে নিই, এটা মাধবদা যেটা বললেন একটু আগে, যে আজকে এরকম ঘটনা নাকি অনেক জায়গাতে ঘটছে। একটা জিনিস ভাবতে হবে, এটা কিন্তু 30-40 বছর আগের সেই বামফ্রন্ট জমানা নয়। এখন প্রত্যেকটা প্রত্যন্ত মানুষের হাতে, প্রান্তিক মানুষের হাতেও কিন্তু, প্রান্তিক বুথেও কিন্তু প্রত্যেকের হাতে মোবাইল আছে। আজকে সাংবাদিকদের থেকেও বড় কথা হচ্ছে, যারা ইউটিউব করছে বা যারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক চালাচ্ছে, তারা কিন্তু বিভিন্ন জায়গার সাথে সাথে পোস্ট করে দিচ্ছে কোনো একটা ঘটনা যদি ঘটে থাকে। 1 মিনিট, সেখানে আমি বলছি যে এই যে ঘটনাটা ঘটছে, একটা কথা তো আছে এই বিষয়টা। কিছুদিন ধরে হিরণবাবুর যে বক্তব্য ছিল কেশপুর নিয়ে পার্টিকুলার, যে 7টা বিধানসভার মধ্যে ধরে নেন কেশপুরটাকে নিয়ে বারবার করে অনেক রকম বক্রোক্তি করেছে। এটা কিন্তু একটা সাধারণ মানুষের জনরোষ। সেখানে কিন্তু দেখবেন না যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে কেউ এখানে বিক্ষোভ দেখাচ্ছে। এটা হতে পারে তো এখানে কোনো একটা এলাকাতে তিনি এমন একটা কোনো কথা গিয়ে বলে এসেছিলেন যে কথাটা হিরণবাবুর বিরুদ্ধে গিয়েছে, কোনো একটা তাদের সেন্টিমেন্ট লেগেছে। আপনি বলছিলেন, উনি বললেন সাধারণ মানুষের জনরোষ, আপনি যেটা বলছেন। দেখুন, মানে কৌশিকদা যে কথাটা বলেছেন যে এখন মোবাইলের যুগ, যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে পরে সেটা সঙ্গে সঙ্গে মিডিয়ায় চলে আসবে, বা মোবাইলটাও একটা মিডিয়া এখন। তো আমি শুধু বলতে চাচ্ছি, আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিচ্ছি। 2018 নির্বাচনে আমি নিজে দাঁড়িয়েছিলাম পঞ্চায়েতে। আমার অপরাধ ছিল এটাই, আমি পঞ্চায়েতে কেন দাঁড়ালাম। আমাকে গুলি করা হলো, আমাকে বোমাবাজি করে একদম ভীষণভাবে মেরে ওরা আমাকে হাসপাতালে পাঠিয়েছে। এখন বলুন, এরপরে আমি ভেবেছিলাম যে আমার এই খবরটা হয়তো রাজকুমার যে মারা গেলেন পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গের পরে কোনো শিক্ষক যদি আক্রান্ত হয়ে থাকে, সেটা মাধব দাস অর্থাৎ ব্যক্তিগত আমি। অথচ আমি কিন্তু কোনো মিডিয়ায় এই খবরটা পাইনি। শুধু আমার যারা হিতাকাঙ্ক্ষী, যারা আমাকে হাসপাতালে দেখতে এসেছিলেন, শুধু তাদের মোবাইলেই আমি এই খবরটা দেখেছি। কোনো আসলে আমি এইখানে কোনো মিডিয়াকে দোষ দিচ্ছি না। আসলে ঘটনাটা গ্রামে ঘটেছে, কোনো মিডিয়া সেখানে পৌঁছাতে পারেনি। কাজে এই জন্যই বলছি, অসংখ্য ঘটনা। আমি এই কথাটা কিন্তু আপনাদের টিভি চ্যানেলে আরও একবার এসে ঘটনাটা বলতে আমি বাধ্য হব। এই কারণেই যে কৌশিকদা অসংখ্য খবর থাকে। আমি আবারও বলছি, লোকসভা নির্বাচন কিন্তু একটা ছোট্ট জায়গায় হচ্ছে না। পশ্চিমবাংলার এমনও কোনো জায়গা আছে দাদা, কোনো জায়গা আছে যেখানটা যারা ভোট কর্মী, তারা কিভাবে ভোটটা নিয়ে আসেন তারাই একমাত্র বলতে পারবেন। সেখানে কোনো ঘটনা ঘটলে সেখানে মোবাইলটা দেখাবেন দূরের কথা, সেখানে এতটাই ভয়ঙ্কর এখন ধারণ করে যে সেখানটায় মোবাইল নিয়ে কেউ ছবি তোলার জন্য ব্যস্ত থাকে না, তখন প্রাণ বাঁচানোর জন্য ব্যস্ত থাকে। কাজেই অনেক খবর চাপা পড়ে যায়, যেটা সোশ্যাল মিডিয়া আছে। আপনাদের প্রণববাবু কিন্তু ওই ঘটনার মধ্যে ভিডিও করে দিয়েছে। হ্যাঁ, কখনো হতে পারে, সেটা কখনো কিন্তু সব জায়গায় পরে দুটো লোক তো ভিডিও করবে, সব জায়গায় হয় না। কথা বললেন এরকম দামি কথা, একটা বিরাট এলাকা জুড়ে ভোট হচ্ছে, এটা একটা কোনো পাড়ার মোড়ের ঘটনা হতে পারে। আমি তো বললাম রাস্তার মোড়ের ঘটনা হতে পারে। কৌশিকদা বিষয়টা বোঝানোর জন্য আমার ব্যক্তিগত দৃষ্টান্ত দিলাম, সার্বিক চিত্র নয়। আমি ব্যক্তিগত দৃষ্টান্ত দিলাম আপনাকে, তুলে ধরবে মিডিয়া। আমার খবরটা কোনো মিডিয়ায় দেখাতে পারেনি। আমি মিডিয়াকে আমি দায়ী করছি না। আচ্ছা, আমরা এখানে ব্যক্তিগত প্রসঙ্গে পরে আসবো। সত্যজিৎ, যে বিষয়টা যেটা আমরা দেখালাম, যে দেবের বাইট এবং হিরণের বাইট, দেব যেমনটা বললেন যে হচ্ছে এখানে হিরণের উস্কানির জন্য এই অশান্তির ঘটনা ঘটেছে, পাশাপাশি হিরণ যেমনটা বললেন যে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের কোনো ভূমিকাই ছিল না এই অশান্তি থামানোর জন্য। এই বিষয়ে তুমি কি বলবে? গত 2019 সালের লোকসভা নির্বাচনে এই ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন দেব, বিজেপির প্রার্থী ছিলেন ভারতী ঘোষ। দেব জিতে 1,07,000 ভোটে, সেইখানে এই কেশপুর থেকে কিন্তু দেব প্রায় 1,20,000 ভোটের লিড পায়, খুব গুরুত্বপূর্ণ। যার ফলে এরপর 2021-এর বিধানসভা নির্বাচনে এইখান থেকে, এই কেশপুর থেকেই তৃণমূল কংগ্রেস পেয়েছিল 93,000 ভোট, বিজেপি পায় 82,000। খুব হাড্ডাহাড্ডি লড়াই, এক কথায় 10-11,000 ভোটের ডিফারেন্স ছিল। কিন্তু এই কেশপুরেই কিন্তু দেব 1,20,000 ভোটের লিড পায় 2019-এ। তো স্বাভাবিকভাবেই এই কেশপুরকে এবারেও পাখির চোখ করেছে দেব, যার ফলে হিরণ এই তৃণমূলের এই যে ভোট, একচেটিয়া ভোট, সেটা ভাঙার জন্য হয়তো প্রথম থেকেই এই কেশপুরকে নজরে রেখেছে। সেখানে দেব যেটা বললো যে গতকাল থেকেই হিরণ কেশপুরে পড়ে রয়েছে,
তো স্বাভাবিকভাবেই প্রার্থী যেখানে থাকবে, দেখো অপোজিশন বিক্ষোভ এটা না হলেই ভালো হয়, কারণ গণতান্ত্রিক অধিকার, মানুষ ভোট দেবে, স্বেচ্ছায় ভোট দেবে, প্রার্থী প্রচার করতেই পারেন, কিন্তু এই যে বিক্ষোভটা প্রার্থী এটা না হলেই ভালো হয়। কিন্তু আমি বলবো যে এই কেশপুর কিন্তু বামফ্রন্ট জামানায় কিন্তু কেশপুরকে শেষপুর বলা হতো। ভাই সত্যজিৎ, এই যে তুমি বললে না যে না হলেই ভালো হয়, এটা না হবে না, এই ধরনের ঘটনা আমরা কখনোই কামনা করি না। এই যে না হলেই ভালো হয়, এটা কিন্তু মানে সংশয়মূলক কথা। এই ধরনের ঘটনা আমরা কখনো প্রত্যাশা করতে পারি না। এটা শুধু ওই ঘাটাল বা কেশপুর বা আদার্স কোনো জায়গা না, সারা ভারতবর্ষ একটা নির্বাচন, যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় একটা নির্বাচন এবং একটা উৎসব, সেখানে শান্তিপূর্ণভাবে একটা মন আমার যা চাবে তাকে আমি ভোটটা দেবো, সেখানে একটা যেই দল ক্ষমতায় আসবে তারা কি করবে, সরকারটা গঠন করবে। কিন্তু এগুলো কি মানুষ আজকে দেখুন ভোট পার্সেন্টেজটা আজকে কিন্তু আরো অনেক বেশি হয়ে যাওয়ার কথা। কিন্তু আজকে কিন্তু ভোট পার্সেন্টেজটা প্রত্যেকটা বুথে কিন্তু আপনার 80% উপরে ভোট চলে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না কেন? এখনো আমাদের গ্রাম বাংলায় অসংখ্য ভদ্র ফ্যামিলি আছে, তারা এই ভোটটাকে ভয়ের জন্য আপনাকে জানিয়ে রাখি, সারা দেশের মধ্যে কিন্তু বাংলাতেই এখনো পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়েছে। হ্যাঁ, এটা ঠিক যে বাংলার মানুষ একদম রাজনীতি প্রিয়। আসলে সত্যি কি ভারত যখন স্বাধীন হয় তখন কিন্তু বাংলার মানুষই কিন্তু ভারতের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু অন্যরা পড়েছেন, কিন্তু বাংলার মানুষ কিন্তু তুলনামূলকভাবে বেশি। আপনি যে অভিযোগটা নিয়ে এলেন যে এই হিংসার কারণে মানুষ ভোট দিতে পারছে না, আরো বেশি ভোট পড়ার কথা ছিল, কিন্তু সারা দেশের মধ্যে সবথেকে ভোট কিন্তু বাংলাতে। একদম ঠিক, আমি তো বললাম যে এটা অবশ্যই বাংলার মানুষ রাজনীতিকে ভীষণ ভালোবাসেন। এটা আমি বলছি যা পড়েছে অবশ্যই বেশি পড়েছে, কিন্তু আমি বলতে চাচ্ছি এটা আরও বেশি বেড়ে যেত যদি এই ধরনের এই ঘটনাগুলো যদি না ঘটতো। কৌশিকবাবু, মাধববাবু যেটা বলছেন যে এই ঘটনাগুলো না ঘটলে ভোটের পার্সেন্টেজটা আরো বেড়ে যেত, অর্থাৎ মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারছেন না এই হিংসার কারণে, কি বলেন? না, তা নয়। হিংসার কারণ বলতে কি, দেখেন আপনারা বলি একটা, যেটা আমি বারবার করে বলছিলাম, হয় কি কোনো প্রার্থীর ক্ষেত্রে বা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে হয়ে যায়, কিছু এলাকাতে গিয়ে প্রার্থীরা হয়তো এমন একটা কোনো কথা বলে বসছে যেটা হয়তো এলাকার মানুষের কাছে পছন্দ হয় না। যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে সেটা হতে পারে, কিন্তু বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, কোনো হতে পারে। এবার দেখবেন যে এত বড় একটা 7টা বিধানসভার মধ্যে কোনো একটা রাস্তার মোড়ের ঘটনা আপনারা দেখাচ্ছেন, এবং হিরণ কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা হতে পারে কি হয়তো হিরণ ওখানেই আছে, বা হিরণ অন্য কোনো রাস্তার মোড় থেকে বাইট দিচ্ছে। কথাটা হয় কোনো এলাকাতে একটা সাময়িক একটা কোনো উত্তেজনা ঘটলে পরে সেটাই মিডিয়া বারবার করে ঢুকতে পারেননি হিরণ, তাকে গাড়ি নিয়ে চলে যেতে হয়। আচ্ছা, মানলাম যে কোনো একটা মোড়ের মধ্যে 7টা বিধানসভার মধ্যে কোনো একটা রাস্তার মোড়ের ঘটনা আপনারা দেখাচ্ছেন, বাদ বাকি জায়গায় যদি শান্তিপূর্ণভাবে ভোট হয়ে থাকে সেটা কেন দেখাচ্ছেন না? কিন্তু আমি একটা ছোট কথা বলি, যে এবারে ভোটে কিন্তু দেখুন শুধুমাত্র বিজেপি প্রার্থী কিন্তু আক্রান্ত, তৃণমূল বা সিপিএম অন্য কোনো প্রার্থী কিন্তু আক্রান্ত নয়। তাহলে কি বাকি রাজনৈতিক দল তারা কিন্তু চুপচাপ আছে? হিংসাটা শুধু তৃণমূলের, অভিযোগটা শুধু তৃণমূলের বিরুদ্ধেই কেন? আজকের তারিখে দাঁড়িয়ে যেহেতু যেটা রাজনৈতিক সমীকরণ যেটা হয়ে গেছে পুরোপুরি, সেটা হচ্ছে লড়াইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। কংগ্রেস সিপিএম এর এই অবৈধ জোটকে তো মানুষ মানতে পারছে না, কারণ মানুষ এটাকে মানবেও না। সুতরাং তাদের প্রসঙ্গের কথা এখানে বলে লাভ নেই। যেহেতু আলোচনার সাপেক্ষে যারা 1 নম্বর বা 2 নম্বর স্থানে থাকবে তাদেরকে নিয়ে মিডিয়া আলোচনা করবে বা সবাই আলোচনা করবে, এটা খুব স্বাভাবিক। ওই 3 নম্বর থার্ড লিস্টে যারা কনফার্ম করেছে তাদেরকে নিয়ে কেউ আলোচনা করবে না। সুতরাং কোনো একটা জায়গার বিক্ষিপ্ত ঘটনাকে যদি তুলে দেওয়া, সেটাও মিডিয়ার কর্তব্য। কোনো একটা ঘটনা ঘটনায় ছোট হোক বড় হোক সেটাও মিডিয়ার কর্তব্য, সেটাই আপনারা দেখাচ্ছেন। এতগুলো বুথে তো ভোট চলছে, কয়েক হাজার বুথে ভোট চলছে আজকে। 2019-এ কিন্তু কৌশিকদা বিষয়টা সহজভাবে নেবেন না, কারণ আমাদের কিন্তু আজকে দুটো প্রার্থী, আজকে যে আমাদের যে লোকসভাগুলোতে ভোট হচ্ছে তার মধ্যে বিজেপিরই 2টা প্রার্থী বাধাপ্রাপ্ত না, শুধু আহত হলেন। মানে হিরণদা তো ঢুকতেই পারলেন না, আরেকজন তো ঢুকেছেন, তো তাকে আজকে হয়তো উনি এমনও হতে পারতেন যে ঘটনাচক্রের যদি আঘাতটা বড় হতো হয়তো ওনার স্পট ডেথ হয়ে যেতে পারত। এখন কথা হলো এটা খুব সাধারণ বলা যাবে না। আজকে প্রার্থী নিজেই নিরাপদে নয়, তার সঙ্গে কিন্তু প্রার্থী যারা আছেন তাদের সঙ্গে কিন্তু সেন্ট্রাল পুলিশও থাকে। আজকে দেখুন কৌশিকদা দেখুন, প্রার্থী তো আক্রান্ত হয়েছে, তার সঙ্গে কিন্তু সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, এমনকি সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হয়েছে, কেউ বাদ যায়নি। ওই জায়গায় একজন প্রার্থীর সঙ্গে কে থাকবে? একটা সেন্ট্রাল ফোর্স থাকবে। ওই প্রার্থীর সঙ্গে কে একটা খবর করার জন্য একটা মিডিয়া থাকবে,
এক বা একাধিক মিডিয়া থাকবে, কেউ কিন্তু ছাড়া পায়নি, কেউ ছাড়া পায়নি, মানে কাউকে ছাড়ে না, দেখতে পাচ্ছি না তৃণমূল কাউকে ছাড়ে না। প্রার্থীর সঙ্গে একদম খবরগুলো দেখাচ্ছে তো, সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হলো, মিডিয়া। আপনি বলতে চাইছেন তৃণমূলের তরফে এটা করা হয়নি, তাহলে কাদের তরফে করা হলো? সেটা তো নির্বাচন কমিশন তদন্ত করে দেখুক। এইটা তো দায় ছাড়া কথা। নির্বাচন কমিশন দায় করে, আমি বলবো কয়েক হাজার বুথে ভোট হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে নিয়ে রাজ্য সরকারের সহযোগিতা না থাকলে সেটা শান্তিপূর্ণভাবে করা সম্ভব নয়। তার মধ্যে যদি 2% জায়গায় গন্ডগোল হয় সেটা কাম্য নয়, কিন্তু সেটাও আমি বলছি না যে সেটাও সঠিক, সেটা না হলেই হয়তো ভালো হতো। কৌশিকদা, আপনার কথাটা মেনে নেওয়া যেত কৌশিকদা, কিন্তু দেখুন 2011 সালের যত নির্বাচন হয়েছে এবং পৌরসভার নির্বাচন পর্যন্ত, সেটা আমরা রায়গঞ্জ স্টুডিওতে বসে কথা বলছি, সেটা রায়গঞ্জকে আমরা যুক্ত করে নিচ্ছি। সেখানে কিন্তু গড়ে আমাদের বিজেপি সমর্থক কর্মী কিন্তু কয়েকদিন একজন মহিলা মারা গেল, একদম সে কিন্তু কর্মীও না, সমর্থক, তাকে মেরে ফেলা হলো। আপনি ভাবছেন তাহলে এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন বলুন? এই তো একজন মহিলা সমর্থক, সে কর্মী না, কিন্তু তাকে মেরে ফেলা হলো। তৃণমূল কংগ্রেস কর্মীরাও তো আঘাতপ্রাপ্ত হচ্ছে সব জায়গাতেই। তাহলে বলুন আজকে গড়ে আমাদের 50 জন কর্মী আঘাতপ্রাপ্ত হচ্ছে আর একজনের প্রাণ চলে যাওয়া, কিন্তু দুটো আলাদা ঘটনা। দুটো আলাদা ঘটনা বলে নয়, বিষয়টা হচ্ছে আমি বারবার করে কিন্তু বলে আসছি, এই সময়কার যে কোনো কিছু ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। যে নির্বাচন কমিশন 1 মাস আগে থেকে এখানে গোটা ভারতবর্ষকে ছেড়ে এখানে নির্বাচন কমিশনের দায় অবশ্যই রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস তো দায় এড়িয়ে যেতে পারে না। দেখবেন, একটা জিনিস চিন্তা করে দেখবেন যে আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি যে লোক সংখ্যা মানে কেন্দ্র আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। সেই উত্তরপ্রদেশে যত দফায় ভোট, আমার সেখান থেকে হাফ দফা, আমার এখানে হাফ তার সিট হচ্ছে পশ্চিমবঙ্গ, সেখানেও প্রায় সেম দফায় ভোট হচ্ছে, এক দফায় দিক দিক। তো সেইখানে দাঁড়িয়ে গেলে তারা অনেক বেশি কনসাস। এটা লজ্জা কৌশিকদা, এটা লজ্জা। তারিখে দাঁড়িয়ে লজ্জা না, যদি লজ্জা কথা বলছি না, যে আজকে শুনুন, আজকে যদি এখানে সিপিএম বাহিনী নেয়, এখানে কেউ সিপিএম এর প্রতিনিধি নাই, তার জন্য আমার সেটা আমি বলতে চাইছি না, কিন্তু দেখবেন, আমি একদিনের কথাটা বলেছিলাম, দেখবেন যে গোটা ভারতবর্ষের নিরিখে আজকে যদি ভোট হবে কোথাও, তো সেখানে দেখবেন 3টা রাজ্যে গন্ডগোল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক হচ্ছে পশ্চিমবঙ্গ, এক হচ্ছে আপনার ত্রিপুরা, 3 হচ্ছে আপনার কেরল। দেখবেন মানে ঘটনাচক্রে এই 3টা জায়গাতে কোনো না কোনো সময় সিপিএম সেখানে ক্ষমতায় ছিল। সেই বীজটাকে তারা যে ঢুকিয়ে দিয়ে গেছে, সেই বীজ থেকে আমরা এখনো সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারিনি, সেটা সত্যি আমাদের ব্যর্থ। না, তৃণমূল যখন ক্ষমতায় এনেছিল তখন কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি একটা কথা বারবার করে এখনো বলছি, যে আজকে এতগুলো বুথের মধ্যে ভোট হচ্ছে, হয়তো 1% কি 2%-এর খবরটা নিয়ে খবরটা দেখানো হচ্ছে, কিন্তু সেটাও আমি বলছি বারবার করে কাম্য ছিল না। যদিও বা কিছু হয়ে থাকে তার দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে। তাহলে কৌশিকদার বক্তব্য যে মানে সিপিএম হয় যারা এগুলো করতে, একেবারে সত্যি তোমার কাছে আসছিলাম, যেটা বললেন কৌশিকদা যে সিপিএম ছিল এবং এই রাজ্যের সময় যা এবং আগরতলা এবং সব দায় নির্বাচন কমিশনের, যে হিংসার ঘটনা ঘটেছে সব দায় নির্বাচন কমিশনের। এভাবে কি তৃণমূল কংগ্রেস দায় এড়িয়ে যেতে পারে? না, দায় এড়িয়ে যাচ্ছে না, কিন্তু আমরা দায় যেমন আমরা এড়াচ্ছি না, কিন্তু তাদের কমিটমেন্টটা কোথায়? তাহলে তারাই তো বলেছিল যে ভোট কি করে করা হয় আমরা জানি, যার ফলে দেখলাম আমরা আইজি ডিআইজি চেঞ্জ হয়ে গেল, বিভিন্ন থানার আইসি চেঞ্জ হয়ে গেল। এই তো 2 দিন আগে মনে হয় নন্দীগ্রামের আইসিকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমি বলবো রাজ্যের নির্বাচন কমিশন যখন কমিশন ভোটের কথা ঘোষণা করে, তো সেই সময় আমরা যে রাজ্যের পুলিশ প্রশাসন যদি বলি, তাদের বিরুদ্ধে বিরোধীদের পক্ষ থেকে কিন্তু একাধিক অভিযোগ করা হয় যে রাজ্যের পুলিশ দলদাস হিসেবে কাছে, কিন্তু অভিযোগ বারবার এসছে। যদি আমরা পুরুলিয়ার ঝালদা পৌরসভার যেটা তপন কাণ্ডু খুনে যেটা এসেছিলো, যেই আইসির ঘটনা, তো এরকম কিন্তু আছে, তো যার ফলে কিন্তু কমিশন একাধিক পুলিশ আধিকারিককে কিন্তু সরিয়ে দিয়েছে। এই কিছুদিন শান্তিপূর্ণ নির্বাচন হবে, একটাও কোনো ঘটনা ঘটবে না। এইবার সেটাই যাচ্ছে, একটা যদি কোনো ঘটনা না ঘটে, এবার ভোটটা দেয়। এবং ওই 2-1% আধাসামরিক বাহিনী আসার পর তাদের যে রুট মার্চ, এটা কিন্তু পুলিশের উপরেই বর্তায়। একেবারে সত্যজিৎ, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অনেক ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি। যে 3টে ঘটনার কথা আজকে আমরা আলোচনা করলাম, এবং সমস্ত ঘটনায় একে অন্যের দিকে দায় ঠেলাঠেলির রাজনীতি আমরা দেখতে পেলাম। তৃণমূল বিজেপির উপর দোষ চাপাচ্ছে, বিজেপি তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে, আবার কেউ নির্বাচন কমিশনকে দায়ী করছে। দোষ কার? মানুষ এবং ভোটার কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, তারা কিন্তু এর উত্তর দেবেন 4 জুন ভোট বাক্সে। আপনারা জানতে পারবেন সেই ফলাফল। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।